এত কম দফায় বিধানসভা ভোট আর হয়নি। 2011-তে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল 6 দফায়, 2014-য় লোকসভা নির্বাচন হয়েছিল 5 দফায়, 7 দফায় হয়েছিল 2016-র বিধানসভা ও 2019-এর লোকসভা নির্বাচন। 2021-এর বিধানসভা নির্বাচন হয় 8 দফায়, 2024-এর লোকসভা নির্বাচন হয়েছিল 7 দফায়। এবার সেখানে এক ধাক্কায় দফা কমে হলো মাত্র 2। এই প্রেক্ষিতে অনেকে বলছেন এ রাজ্যের নির্বাচনে ব্যালট বাক্স পুকুরে ছুঁড়ে ফেলা, রক্তারক্তি, মারামারি, বোমা, গুলি, প্রাণহানি সব দেখেছে রাজ্যবাসী। এই প্রেক্ষিতে সম্প্রতি এ রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন, ভোট কত দফায় হবে তা নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর। গত নির্বাচন কমিশনের সঙ্গে সর্বদল বৈঠকে 1 দফায় ভোটের দাবি জানিয়েছিল সিপিএম কংগ্রেসের। ফল ঘোষণা হবে 4। কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তীর কাছে আমি আসবো। আমি একটু ইতিহাস দেখছিলাম মিতাদি, সেটা হচ্ছে গত সিকি শতবর্ষে যদি দেখা যায় যে 1 দফায় ভোট একমাত্র 2001 সালে হয়েছে। কমিশনারকে আমি এখানে কোট করব, দি ইলেকশন হ্যাজ টু বি ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড উইদাউট প্রেশার। এখানে কি নোটটা হচ্ছে উইদাউট প্রেশার, অর্থাৎ চাপ মুক্ত নির্বাচন হতে হবে, সন্ত্রাস মুক্ত নির্বাচন হতে হবে। এবং আমরা সবাই জানি যে এই রাজ্যের নির্বাচনের সময় সন্ত্রাস, রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক সন্ত্রাস মূলত শাসক দল করে, তৃণমূল কংগ্রেস করে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস মুক্ত এবং চাপ মুক্ত, উইদাউট ফিয়ার, উইদাউট প্রেজুডিস, উইদাউট প্রেশার এখানে নির্বাচন সম্পন্ন করতে হবে। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। এবার ইলেকশন কমিশন যদি মনে করেন যে 7 দফা বা 8 দফায় নির্বাচন না করে 2 দফায় তারা সম্পন্ন করবেন এবং 2 দফায় তারা শান্তিপূর্ণভাবে কোনো রাজনৈতিক সন্ত্রাস ছাড়া, কোনো চাপ ছাড়া এটা সম্পন্ন করতে পারবেন, সেটা তাদের, সেটা আমাদের সত্যি এখানে সংশয় আছে। এবং আমরা এর থেকেও বড় আরেকটা প্রশ্ন করব, যেটা আমাদের রাজ্যের আমাদের সভাপতিও করেছেন শ্রী শুভঙ্কর সরকার, যে এখনো 60 লক্ষর মধ্যে 45 লক্ষ ভোটার, এবং তার মধ্যে বেশিরভাগ ভোটারই আমরা ধরে নিচ্ছি বৈধ ভ্যালিড ভোটার, তারা কিন্তু এখনো আন্ডার রিভিউ রয়েছে। আমরা প্রথম দিন থেকে প্রশ্ন করছি যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বার করুন, এই সবকটা আন্ডার রিভিউ প্রসেসকে প্রসেসিং সম্পন্ন করুন এবং তারপরে নির্বাচনের ঘোষণা করুন। আজকে আমাদের দেশের সংবিধান রাইট টু অ্যাপিল দেয়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিকের রাইট টু অ্যাপিল আছে। যদি কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তাহলে সেই মানুষটি যদি ট্রাইব্যুনালে যেতে চায়, সে যদি তার দলিল নিয়ে কোর্টের সম্মুখীন হতে চায়, তাহলে সে কি সময় পাবে এই নির্বাচন হওয়ার আগে তার দলিল পেশ করে তার ভোটার লিস্টে নাম তুলে এই তার ভোটের অধিকার থেকে, নাকি সে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে? এই প্রশ্ন তো আমরা করবই। আরেকটি প্রশ্ন, ভোটের পরে, নির্বাচনের পরে যে রাজনৈতিক সন্ত্রাস, যে রাজনৈতিক হিংসা আমরা এই রাজ্যে দেখি, যেটা 2021-এ দেখেছিলাম, সেই সময় একটা রিপোর্ট চেয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে পুলিশের কর্মীরা ছিলেন, যারা কিনা সেই সময় তাদের ভূমিকা নিয়ে অনেক নানান রকম প্রশ্ন উঠেছে। আমাদের প্রশ্ন থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যে 5 বছর চলে গেছে, আপনারা কি শাস্তিমূলক ব্যবস্থা করেছেন, নাকি আরেকবার আমরা দেখব 2026-এর নির্বাচনের পরে আবার সন্ত্রাস, আবার হিংসা? এবং ভারতবর্ষের মতো একটি দেশ, যেটা পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি বলে আমরা গর্ব করি, কোনো সভ্য দেশে কিন্তু এরকম রাজনৈতিক সন্ত্রাস বা হিংসা হয় না, ভোটের নামে মানুষের জীবনহানি হয় না। এখানে পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে লোকসভা নির্বাচন অবধি মানুষের লাশ যতক্ষণ না রাস্তায় পড়ছে ততক্ষণ নির্বাচন সম্পন্ন হয় না। সেই রাজনৈতিক সংস্কৃতি, সেই পলিটিক্যাল কালচার থেকে বেরিয়ে আসতে হবে। যেভাবে ভায়োলেন্সকে এখানে নর্মালাইজ করা হয়, যে বামের আমলে হতো তাই জন্য তৃণমূলের আমলে হয়, আগামী দিনেও হবে, সেইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের চিন্তা করতে হবে এরকম বাংলা আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাই কিনা। একদম একরকম যে প্রশ্নটা বারবার ওঠে যে ভোট আর শান্তি, এই বঙ্গে যেন সেটা সোনার পাথর বাটি। শুভময়দার কাছে আসবো। শুভময়দা, বিরোধীদের মুখে বারবার শোনা যায় যে দফা 1 দাবি 1। এই রাজ্যের মানুষেরও তো দফা একটাই, দাবিও একটা। তাদের বিষয় প্রশ্নটা এই জায়গা থেকে যে শান্তিপূর্ণ হোক নির্বাচন, আর বেশি কিছু চায় না তারা, বিনা রক্তপাতে ভোটটা হোক, গণতন্ত্রের উৎসবটা, সেটা করতে পারবে তো নির্বাচন কমিশন? দেখুন, একেবারেই সংসদীয় ক্ষেত্রে যে যে জায়গাগুলি অসম্পূর্ণতা আছে তাই নিয়ে আলোচনা প্রয়োজন। কিন্তু হঠাৎ করে বেশ অবাক হয়ে গেলাম আর কি, যে 72-এর নির্বাচনের কথাটা বাদ চলে গেল আর কি। তখন টেলিভিশন ছিল না, কিন্তু 72-এর নির্বাচনে কংগ্রেস পশ্চিমবঙ্গে ঠিক যেভাবে ভোট করেছিল, সেটাকে উদাহরণের মধ্যে না আনলে আমার মনে হয় ইতিহাস বিচ্যুতি হবে। তো যাই হোক, আমাদের বাঙালিদের ভোট হিংসার পরম্পরাতে কোনো বদল ঘটে না। হ্যাঁ, মানে আমরা বাঙালিরা যেভাবে ভোট করি তার উদাহরণ পশ্চিমবঙ্গেও আছে, ত্রিপুরাতেও আছে,
এবং বাংলাদেশেও আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সব রাজনৈতিক দলই একই রকম ভাবে সফল ভোটিং চায়। সুতরাং যেহেতু আমাদের যে স্যাম্পল স্পেসটা যেখান থেকে নেতা নেত্রীরা ওঠেন তারা সকলেই বাঙালি, ফলে অন্যের গণতন্ত্র হরণ করার ক্ষেত্রে তাদের যে চরম সাফল্য দীর্ঘ সময় ধরে এটা একাধিকবার পরিলক্ষিত হয়েছে। সেই জায়গায় কোনো রকম বদল যদি আসতে হয় তাহলে বাঙালির চরিত্র বদল হতে হবে। দ্বিতীয় হচ্ছে গণতন্ত্রের যে অসম্পূর্ণতা, তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে ভোটার লিস্ট। এবং সত্যিই তো ভোটার লিস্টে এর আগেও কারুর নাম থাকতো না বা কিছু ভুল নাম থাকতো, তো এবারে ভুল নাম বাদ যাওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন অসম্ভব দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং প্রচুর মৃত ভোটারের নাম বাদ গেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু উল্টো দিকে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে একটা দুটো ভুল থাকবেই, সেটা যে যতই বলুক না কেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এটা হতে পারে না, এটা তো একটা স্ট্যাটিস্টিক্যাল বিষয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার অনেক বেশি মানুষ বিপদের মধ্যে আছেন। সুতরাং নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সামনে যেমন শান্তি বজায় রাখা একটা বড় চ্যালেঞ্জ, তার থেকেও কিন্তু বড় চ্যালেঞ্জ হচ্ছে যে প্রচুর মানুষ এবং বিশেষ করে নিম্নবিত্ত মানুষ, তারা তো আর চটজলদি পৌঁছে গিয়ে নিজেদের নাম তোলার জন্য প্রচুর ইমেল করা, প্রচুর ইন্টারনেটে যাওয়া, প্রচুর অ্যাপ ডাউনলোড করা, এগুলো করতে পারবেন না। এবং এটা পরিষ্কার দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোও এই সাধারণ মানুষদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা দেখিয়েছেন, বা তারা তাদের মতন করে চয়েস করে মানুষের কাছে গেছেন।